নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এপ্রিল মাস শুরু হয়ে গেছে আর এই সময় কিন্তু আমাদের লেবুর গুটিগুলো অনেকটা মার্বেল সাইজের হয়ে গেছে বা কাচের গুলি বা তার থেকে একটু বড় হয়ে গেছে। আর আমাদের যে সুইট অরেঞ্জ অর্থাৎ মাল্টা মোসম্বির যে ভ্যারাইটিগুলো আছে সেইগুলোর সাইজগুলো বড় হয়ে গেছে। আর আমাদের যে কমলার যে বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলোর কিন্তু গুটিগুলো এখনও তুলনায় অনেক ছোট আছে। তো এখন এই এপ্রিল মাসের শুরুতে যেখানে আমাদের লেবুর বিশেষ করে মাল্টা মোসম্বির যে গুটিগুলো দেখুন, এই যে এরকম দেখেছেন, এই যে মার্বেল সাইজ হয়ে গেছে। তো এই যে দেখুন, এই প্রত্যেকটা গাছে ভালোই ফল সেট হয়েছে। এখানে এগুলো সব মার্বেল সাইজের মতন হয়ে গেছে এবং প্রতিটা গাছে কম বেশি ভালোই গুটিগুলো কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখুন, আর আমার যে সামনে যে গাছগুলো রয়েছে এতে প্রত্যেকটাতেই কিন্তু ভালোই মোটামুটি গুটি সেট হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে গুটিগুলো এরকম কাচের গুলির মতন সাইজ হয়ে গেছে বা এর থেকে বড়, এই যে মার্বেল সাইজের মতন হয়ে গেছে। এই সময় আমাদের কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে যাতে করে এই গুটিগুলো ঝরে না পড়ে। বন্ধুরা, এই যে আমাদের লেবুর এই গুটিগুলো কিন্তু এই কাচের গুলির মতন বা মার্বেল সাইজ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ধরে নেব যে গুটিগুলো গাছে সেট হয়ে গেছে। অর্থাৎ লেবুর তো প্রায় 90% গুটি ঝরে যায়, 10% গাছে থাকলে সেটাও প্রচুর হয়। তো তার মধ্যেও ঝরে যেতে পারে যদি আমরা এই পর্যায়ে এসে কিছু পরিচর্যা না করি। তো বন্ধুরা, আজকে আমরা এই এপ্রিলের শুরুতে অর্থাৎ গুটিগুলো যখন এরকম মার্বেল সাইজ বা কাচের গুলির মতন বড় হয়ে গেছে, তো সেই সময় আমরা কি পরিচর্যা করব চলুন সেটা একটু দেখে নিই। আমাদের এই লেবুর গুটি সবথেকে বেশি যে সমস্যা তৈরি করে সেটা হচ্ছে পোকা। অর্থাৎ এই সময় সবথেকে লেবু গাছের এই গুটিগুলোকে ক্ষতি করে যে পোকাটা, সেটা হচ্ছে ফুড বোরার। অনেক ধরনের পোকায় লেবুর গুটির ক্ষতি করতে পারে, কিন্তু সবথেকে ক্ষতি যে পোকাটার জন্য হয় সেটা ফুড বোরার বা ফল ছিদ্রকারী পোকা। তো সেটা কি করবে, যেমন ধরুন এই আমি একটু দেখাই, এগুলো ভালো লেবু, আমি একটু এই লেবু দিয়েই বোঝাই যে এই দেখছেন এটা খুব সুন্দর হয়ে আছে। হঠাৎ করে দেখবেন কোনো একটা লেবুর এই গায়ের কোনো একটা সাইডে, সে যে কোনো সাইডে হতে পারে বা বোটার গোড়ায় হতে পারে, যে সেখানে হালকা হলুদ হয়ে যাচ্ছে। আর যখন এরকম হালকা হলুদ হয়ে যাচ্ছে কোনো একটা সাইডে বা কোনো একটা জায়গায়, তখনই বুঝবেন যে এই ফলটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে এবং এটা ঝরে পড়বে। তাই আমি একটু দেখাই যে আমি একটু কালেকশন করে রেখেছি যে দেখুন এই যে ফুড বোরারে কীভাবে ক্ষতি করে। এই যে দেখুন, এই যে এখানে ফুটো করে ঢুকে গেছে। আর এই যে এই ফলটা দেখুন, এই ফলের এখানেও ছিদ্র করে দিয়েছে। আবার এই ফলটা দেখুন, এটা তো প্রায় পুরো মনে হচ্ছে ঠিক, কিন্তু এই যে এই চারপাশটা কিন্তু সবুজ আছে। আর এই যে এখানটায় দেখুন, এখানে যে ছিদ্র করেছে চারপাশটা হালকা হলুদ হলুদ হয়ে গেছে। ফুড বোরার থেকে আমাদের এই সময় ফলগুলোকে কিন্তু অবশ্যই বাঁচাতে হবে, না হলে কিন্তু এরকম গুটি সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক গুটি ঝরে পড়ে যাবে। তো এখন আমরা কি করব যাতে করে আমাদের এই ফলগুলোতে ফুড বোরার বা অন্যান্য পোকা যেন ক্ষতি করতে না পারে, চলুন সেটা দেখি। বন্ধুরা, এই পোকার হাত থেকে আমাদের এই গুটিগুলোকে রক্ষা করার জন্য আমাদের দুটো জিনিস করতে হবে। প্রথম হচ্ছে গাছকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কারটা দু ধরনের, একটা হচ্ছে যে একটা গাছের সাথে আর একটা গাছ যেন কনজাস্টেড না হয়ে যায় বা কোনো গাছের পাতায় প্রচুর পোকা লেগে গেছে, সেটা যদি এই পাশে ভালো গাছ থাকে সেখানে আসতে পারে। আর তার সাথে সাথে আমাদের কী করতে হবে, একটা জিনিস দেখাই যে দেখুন, এই যে যেমন এই লেবুর এই ডালটায় দেখায় যে দেখুন, এই যে এখানে লেবুর ছোট ছোট গুটি আর এই পাপড়িগুলো শুকিয়ে কালো হয়ে এখানে বেঁধে আছে। এইগুলো এখানে থাকলে এইখানটাই বিভিন্ন পোকার বাসা তৈরি হয়, এইসব জায়গায় ফুড বোরারের বাসা তৈরি হয়। তো আর একটা হয় কি, যে যখন কচি পাতা বেরোয়, এই যে যেমন কচি পাতা বেরোবে, একটু বড় হওয়ার পরে এই পাতাগুলোর এরকম মাথাতেও ফুড বোরার বাসা বেঁধে কিন্তু এই ফলগুলোকে ক্ষতি করে। তার জন্য আমরা কি করব, যে কচি পাতা বেরোলে আমরা যে পেস্টিসাইড দিচ্ছি তাতে করে যেমন কাজ হয়ে যাবে, বা যদি কোনো গাছে খেয়াল করি যে পাতাগুলো এরকমভাবে মুড়ে রয়েছে, ভেতরে পোকা আছে, তাহলে আমরা এই পাতাগুলো খুলে দিয়ে এই ভেতরে পোকা থাকলে সেই পোকাটাকে আমাদের মেরে দিতে হবে। আর এই যে এই জায়গার যেগুলো এখানে শুকনো এই পাপড়িগুলো পড়ে আছে, এগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে। এই যে দেখুন, এই যেরকম আছে এগুলোকে আমরা পরিষ্কার করে দেবো। এবার গাছকে যেমন এরকম পরিষ্কার রাখবো, আর তার সাথে আমরা কি করব, যে এই গাছে একটা পেস্টিসাইড স্প্রে করতে হবে।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি কিছু পেস্টিসাইডের কথা বলছি, তার মধ্যে আপনারা যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। যদি এই সময় কি আমরা দু রকমের ওষুধ তো ব্যবহার করতে পারি, হয়তো বায়ো বা জৈব ওষুধ বা কেমিক্যাল ওষুধ। তবে এই সময়টায় এসে যে আমাদের কেমিক্যাল ওষুধটা একটু ব্যবহার করলে কি হয়, আমাদের ভালো রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো তাই এই সময় আমরা কেমিক্যাল যদি ওষুধ ব্যবহার করি সেক্ষেত্রে কী ব্যবহার করব, যেমন হামলা, সাইপারমেথ্রিন, ক্লোরপাইরিফাস গ্রুপের ওষুধ, বা প্রপিক সুপার যার মধ্যে প্রোফেনোফস আর সাইপারমেথ্রিন আছে, কিং ডক্সা বলে একটা ওষুধ আছে যার টেকনিক্যাল হচ্ছে ইং ডক্সা কার্ড। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ওষুধ নিলে হবে। তবে কোনো ওষুধই বারবার ব্যবহার করবেন না, তাহলে পোকার ওই ওষুধের বিষয়ে একটা রেজিস্ট্যান্স পাওয়া তৈরি হয়। তাই ওষুধগুলো আমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। আপনারা একটু ভালো রাসায়নিক ওষুধ দিতে চান, যেটা এই ল্যাদা গোত্রের পোকা অর্থাৎ চুইং ইনসেক্টের উপরে কাজ করে, সেক্ষেত্রে আমি 3টে ভালো ওষুধের কথা বলছি, তার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। যেমন কোরাজেন আছে, এই যে আমার কাছে যেমন এই ফাইলটা আছে, এই যে কোরাজেন 10 ml ওষুধ। এগুলো একটু দামি হয়, এটা হয়তো 200 টাকার একটু উপরে দাম। বা সিমোডিস বলে একটা ওষুধ আছে সিনজেন্টার, সেই ওষুধটা ভালো। বা অ্যাম্প্লিগো বলে একটা ওষুধ আছে, এটাও ভালো। তাই এর মধ্যে যে কোনো একটা ওষুধ, যদি আপনাদের অনেক গাছ থাকে বা আপনারা কমার্শিয়ালি বাগান করেন, তাহলে এই দামি ওষুধগুলো দিলে কিন্তু ভালো রেজাল্ট হবে। আর যদি আমাদের ছাদ বাগানে, ঘরোয়া বাগানে, সেখানে আমরা কি করতে পারি, যে অল্প কিছু গাছ আছে, সে জায়গায় আমাদের হয় হামলা বা প্রপিক সুপার বা কিং ডক্সা এই ধরনের যে একটু কম দামি ওষুধগুলো আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো। বন্ধুরা, এই পোকার ওষুধটা ধরুন আপনারা দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আমাদের যেটা সবথেকে ভাইটাল স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে কি, এই যে শেড নেট। এই যে দেখুন, এই যে আমি অলরেডি শেড নেট, আমার ওই পাশে যে বাগানগুলো আছে সবই আমি শেড নেট কিন্তু টাঙিয়ে দিয়েছি, আরও কিছু দিতে হবে। তো যাই হোক, এই শেড নেট দেওয়ার একটা কারণ, আর ছাদে হলে তো শেড নেট মাস্ট দিতেই হবে। তার কারণ প্রচণ্ড হিট, প্রচণ্ড তাপ। আমরা গত 2-1 বছর ধরে দেখে আসছি যে এই সমস্ত পরিচর্যা করেও আমাদের শুধু এই অত্যাধিক তাপের জন্য ফল ঝরিয়ে দিচ্ছে। তাই শেড নেট 50% শেড নেট নেবেন। সেই 50% শেড নেট নিয়ে আপনারা যদি উপরে দিয়ে দেন, তাহলে অবশ্যই গুটি ঝরা অনেক কম হবে। 1, 2 যদি শেড নেট আমাদের কাছে না থাকে, তাহলে আপনারা বাড়ির যে পুরনো কাপড়, সেই কাপড়ও টাঙিয়ে দিন, তাতে করেও ভালো কাজ হবে। এই যে আমরা পোকার ম্যানেজমেন্ট বলে দিলাম, শেড নেট দিয়ে দিতে হবে যাতে অধিক তাপ থেকে রক্ষা করা যায়। এরপরে যে পরিচর্যাটা করতে হবে, যেটা এই লেবুর গুটিগুলোকে মারাত্মকভাবে ঝরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কিন্তু ফাঙ্গাস। আমাদের এই অবস্থায় এসে ফাঙ্গাস কি হতে পারে, এই যে এই লেবুর এই গুটিতে লেগে, এই গুটির এই যে দেখছেন এই যে বোটায়, এই বোটাতে লেগে যেতে পারে, বা এই গায়ে ফাঙ্গাস লেগে যেতে পারে, লেগে গুটিটা ঝরে যেতে পারে। এ প্রসঙ্গে একটা কথা বলি, যে দেখবেন ফাঙ্গাস লেগেছেন, বুঝবেন কি করে? ফাঙ্গাসটা যদি আমাদের কোনো লেবুর গুটিতে লাগে, পোকা আর ফাঙ্গাসের মধ্যে তফাৎটা বুঝবো কি, পোকা হলে এই গায়ে হালকা হলদেটে টাইপের একটা ডিসকালার আসবে, অর্থাৎ সবুজ থেকে অন্য কালার চলে আসবে। আর যদি আমাদের ফাঙ্গাসের জন্য হয়, এই একদম বুটার এই গোড়া থেকে, গোড়ায় ফাঙ্গাস লাগলে গোড়া থেকে কিন্তু এই ডিসকালারটা হয়ে যাবে, ফ্যাকাশে কালারটা চালু হবে। আর এই গায়ে ফাঙ্গাসটা লাগলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রাউন বা কালচে কালারের হয়ে থাকে। তাই এই ফাঙ্গাস যাতে লেবুগুলোকে ক্ষতি করতে না পারে, তার জন্য আমাদের এই সময় কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড দিতে হবে। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলে হবে না, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা আরও পরে দেব। এখন আমাদের একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমি 3টে ফাঙ্গিসাইডের কথা বলছি, তার মধ্যে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা গাছে স্প্রে করতে পারেন। প্রথম যে ফাঙ্গিসাইডের কথা বলবো, এটা যে এই ইকুয়েশন, এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং খুব ভালো একটা ফাঙ্গিসাইড। দ্বিতীয় ফাঙ্গিসাইডের কথা যেটা বলবো, সেটা আমাদের খুবই পরিচিত ফাঙ্গিসাইড, ছাদ বাগান বলুন বা মাঠ বাগান বলুন, খুবই একটা অপরিহার্য একটা ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। আর 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে স্প্রিন্ট। এই 3 ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা দেবেন। তবে এটা মনে রাখবেন যে এই 3 ধরনের ফাঙ্গিসাইড এই স্টেজে 7 দিন ছাড়া ছাড়া 2 বার দেবো। হ্যাঁ, আর প্রথমবার যখন দেব এই ফাঙ্গিসাইডটা, তার সাথে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। অবশ্যই গরম বেড়ে গেছে, হয় খুব সকালে দেবেন, অথবা সূর্য অস্ত যাওয়ার পর গাছে স্প্রে করবেন। এটা গেল। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু প্রতি 15-20 দিন পর পর আমাদের কিন্তু এখন গাছে স্প্রে করেই যেতে হবে, বিশেষ করে যেগুলো আমাদের টবে বা ড্রামে আছে। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে পোকার ওষুধ দেবো, তার সাথে সাথে নেট টাঙাবো, তারপর ফাঙ্গিসাইড দেবো, ফাঙ্গিসাইডের সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো। দেওয়ার পরে এই ফাঙ্গিসাইড স্প্রে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ঠিক ফাঙ্গিসাইড যে স্প্রে হয়ে গেল,
স্প্রের ঠিক আপনারা 3-4 দিন পরে এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। এই যে দেখুন, এই যে এরকম চিনির দানার মতন হয়, এটা ম্যাগনেসিয়াম সালফেট। তো এই সময়টা কি হয় যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে কিন্তু গাছে একটু স্ট্রেসের মধ্যে থাকে, কম বেশি স্ট্রেসে থাকবে যত শেড নেই দিক না কেন। কারণ গাছের এই সময় দুটো ভূমিকা গ্রহণ করে। এক, গাছে ফল রয়েছে, সেই ফলগুলোকে তাকে রক্ষা করতে হবে, বড় করতে হবে। আবার এই সময় কিন্তু গাছের গ্রোথও শুরু হয়, অর্থাৎ নতুন নতুন পাতা আবার বেরোনো শুরু হয়। আর এই দুই ধরনের ভূমিকা গ্রহণ করার জন্য কিন্তু গাছের এক্সট্রা এনার্জি লাগে, এক্সট্রা শক্তি লাগবে। আর এক্সট্রা শক্তির জন্য এক্সট্রা খাবার লাগবে। আর এক্সট্রা খাবার বা ভালো মতন খাবার গাছ তখনই তৈরি করতে পারবে যখন গাছের পাতা ক্লোরোফিল ঠিক মতন থাকবে। আর এই ম্যাগনেসিয়াম সালফেট সেই ক্লোরোফিল বাড়ানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাই আমরা এই সময় যদি গাছে একটা ম্যাগনেসিয়াম সালফেটে স্প্রে করে দিই, গাছের ট্রেস এবং ক্লোরোফিল বৃদ্ধি দুটো একসাথে হবে, গাছ একদম এই গাছটার মতন একদম সুস্থ সবল থাকবে। এবং আমি দেখাই যে দেখুন, এই আমার যে গাছগুলো, তো এই গাছগুলোর প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট হেলদি রয়েছে এবং এই হেলদি ভাবটা আমাদের কন্টিনিউ রেখে যেতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করার ঠিক 2-3 দিন বাদে আমরা গাছে কিন্তু আমাদের একটা স্পেশাল স্প্রে যেটা আমি বলি, সেটা হচ্ছে প্যানোফিক্সের একটা স্প্রে করতে হবে। আমার আগের ভিডিওতে আমি ফার্স্ট স্প্রে কখন করতে হবে সেটা বলে দিয়েছি। এখন আমরা সেকেন্ড ডোজ স্প্রে করব। যদি আপনারা আগে না দিয়ে থাকেন তবে অবশ্যই এখন একবার দিয়ে দিন। সেটা হচ্ছে কি, যে এই যে গুটিগুলো যখন মার্বেল সাইজ বা কাচের গুলির মতন হয়ে গেছে সেই সময় প্যানোফিক্স কী করবে, যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা হরমোনের গণ্ডগোলের জন্য যে গুটি ঝরে লেবু গাছ সহ অন্যান্য বিভিন্ন ফল গাছ, ইভেন সবজি গাছেও, সেক্ষেত্রে এটা সেই হরমোনাল ব্যালেন্সে সাহায্য করে আর গুটি ঝরা কমায়। বন্ধুরা, এবার সবার শেষে আসি খাবার। অর্থাৎ এই সময় যেখানে গুটিগুলো এরা মার্বেল সাইজের কাছাকাছি হয়ে গেছে সেই সময় আমরা গাছে কি খাবার দেব। যে দেখুন, প্রথমে বলি যে কোনো রকম মিশ্র জৈব খাবার এখন গাছে আমরা দেব না, সেটা আরও পরে দেব। এখন কি দেব, এখন একটাই খাবার দেব। সেটা কি, সেটা হচ্ছে এই যে NPK 0050 বা সালফেট অফ পটাশ, এটা আমরা দেব। আর এর সাথে হিউমিক অ্যাসিড নেব। এই দুটো নিয়ে আমরা জলে গুলে গাছ অনুসারে আমরা দেব। তো এখন এই দুটো আমি নিয়ে নিচ্ছি। আর হিউমিক অ্যাসিড লিটারে নেবেন আপনারা 2 গ্রাম। আমি একটা মোটামুটি এখানে 10 লিটার জল আছে, সেই অনুসারে আমি নিয়ে নিচ্ছি। আর এই যে SOP অর্থাৎ সালফেট অফ পটাশ NPK 0050, এইটা নিতে হবে আমাদের লিটারে 3 গ্রাম। এই গাছটা দেখুন, এই যে গাছটা এটা আমার 2 বছরের একটু বেশি বয়স গাছ। একটা হাফ ড্রামে, এটা হচ্ছে আপনার 70 লিটারের একটা হাফ ড্রামে বসানো রয়েছে। এই গাছের গোড়ায় আমি 1.5 থেকে 2 লিটার মতন জল দিয়ে দেবো। আর যখন দেবো তখন যেন গাছের মাটি হালকা ভেজা থাকে, এরকমভাবে আমাদের দিয়ে দিতে হবে। আবার এই টবটার কাছে যাই, এই দেখুন এই যে এই টবটা, তো এটা আমার 16 লিটারের টব। গাছটার বয়সও এটা 2.5 বছর মতন হবে। তো এই গাছটা তো আমি 1.5 লিটার মতন এই খাবারটা দিয়ে দেবো। আবার এই যে এই গাছটা দেখুন, এটার বয়স 2 বছর প্রায়, একটা বিখ্যাত একটা ভ্যারাইটি। তো সেটা আমরা এই ফল এসছে, 3-4টে গাছে ফল আছে। তো এটা বড় হওয়ার পর আমি এটা টেস্ট রিভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলোর নাম বলছি না, আগে ঠিকঠাক হোক। তো এই গাছটা দেখুন, এটা এই 11 ইঞ্চি একটা টবে আছে। এই গাছটাতে আমি কি করব, এই 1 লিটার একটু কম, এবার 700-800 ml এই জল দিয়ে দেবো। বন্ধুরা, এই সময়টাতে আমরা এই যে পরিচর্যাগুলোর কথা বললাম, যেগুলো আমি নিজেও করি, এইগুলো যদি আমরা পরপর করে যাই, তাহলে এই আমাদের যেগুলো গাছগুলো টবে বা ড্রামে আছে অবশ্যই ভালো লেবু সেট হবে আশা রাখতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে এই বিভিন্ন ফল গাছের পরিচর্যা নিয়ে আপনারা সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।